একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে পড়তে পারে আজকের গল্প প্রচারের পর। এটা জেনে কি আপনি এখানে এসেছেন? জি, আমি জেনে এসেছি। কারণ সজ্ঞানে স্বেচ্ছায়? হ্যাঁ, সজ্ঞানে স্বেচ্ছায়। ভয় যে আছে আমার মনের মধ্যে, এটা আমি আমার ফেসের মধ্যে বুঝাবো না। কোথাও না কোথাও সবসময় টার্গেট করে রাখছিল যে আমি এবার একা যাতায়াত করছি। একটা জায়গাতে গিয়ে এই পাশে 3-4টা বাইক, এই পাশে 3-4টা বাইক, সামনে বাইক, পিছে বাইক, 10টা বাইক, মানে তো বুঝতে পারছেন কি একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আর যেগুলো কথাবার্তা বলতেছে যে হাত ধরে টেনে তোল, পিছনে বসাই, তুলে নিয়ে যাব, এই করব সেই করব, মানে বোঝানোর চেষ্টা করছে যে হাত দিব। অটো ভ্যান ওয়ালাগুলো থেমে গেছে, আমার কণ্ঠ কাঁপছে আর বলছে আপনি যাচ্ছেন না কেন, সামনে যান যান। তো বাবাকে আমি খুব ঘৃণা টাইপের করতাম, যে অসহ্যকর, কেন আমার বাবা, এর থেকে ভালো ছিল আমি যদি একটা ভ্যানওয়ালার বাসায় জন্মগ্রহণ করতাম। জানালার পাশ দিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে আরা সুরত হইলে শুধু ভালো রেজাল্ট করা যায় না। পিএসসি থেকে ইন্টার পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন। ও ওয়াও! পাত্রপক্ষ পাশের রুমে, আমি যে বাসা থেকে দৌড়ে আমি বগুড়া চলে গেছি। তো ওই বাসার সিকিউরিটি একটু কম ছিল, হুট করে নক করছে দরজায়। তা আমি যে বললাম যে ভিতর থেকে বলতেছি কে, ডিশের লাইনের লোক, তাই বলতেছে। জাস্ট আমি একটু খুলে মুখটা বের করে ওদিকে ওই লোকটাকে ভিতরে ঢুকাবো, খুলেই দেখি যে 4-5 জন দাঁড়ায় ছেলেগুলা। তার মধ্যে ওই যে ছেলেটা আমাকে উত্তক্ত করে রেগুলার, টোকাইটা হাত দিচ্ছে যেখানে সেখানে হাত দিচ্ছে, দিয়ে বলতেছে হ্যাঁ ঢাকার এগুলো চলে। আমি প্রার্থনা করতাম আল্লাহর কাছে, নামাজ পড়ে কখনো বলছে আল্লাহ তুমি আমাকে ছেলে বানায় দিচ্ছ না কেন। আমি অনেকবার ভাবছি আই উইশ আমি যদি আমার কাছে একটা গুলি থাকতো। সেটা তো আরো ডেঞ্জারাস বিষয়। জানি না, আমাকে কেউ একটু উত্তক্ত করলে আমি বের করে শুট করে দিতাম। আপনার নিজেকে কখনো সেলিব্রিটি মনে হতো না? না, আমি হলো সেলিব্রিটি। আমার আসলে এখন গল্পটা একটু হালকা করছি, সেলিব্রিটি মনে হয় আমার নিজেকে, একটু হালকা করছি। বাট বিউটি ইজ সামটাইম কার্স, সৌন্দর্য কখনো কখনো অভিশাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। লাইফ বলেন, ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, ওয়ান বলেন, প্রবাসীর অন্তর কথা বলেন, বা আমাদের আরও যেসব অনুষ্ঠান রয়েছে আপন ঠিকানা, যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে 09639887777, এই নম্বরে ফোন করতে পারেন। তবে এখানে কেউই ফোনটা রেসপন্স করবে না, আপনার ভয়েসটা এখানে অটোমেটেড রেকর্ড হবে এবং ডেফিনেটলি আপনি যখন কথাগুলো বলবেন সেই সময়টিতে যেই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে আপনি সাধারণত সেই নাম্বার থেকেই ফোন দেবেন, তাহলে ফোনের নাম্বারটি এখানে অটোমেটেড রেকর্ডেড হয়ে যাবে। আদারওয়াইজ আপনি মুখে সেই নাম্বারটি বলবেন যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন, অনেকেই খুব চমৎকার মেইল করেন কিন্তু ফোন নাম্বার দেন না। অবশ্যই মেইল করার পাশাপাশি ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। তো আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। কি নাম আপনার? সিনথিয়া ইসলাম শিফা। ফাইন। শিফার বয়স কত? আমার বয়স 25 বছর। আপনি আমাদের এখানে যোগাযোগ করেছিলেন গল্পটা বলার জন্য। জি। বাংলাদেশের সামাজিক কনটেক্সটে আমি অফেয়ারও আপনার সঙ্গে ডিসকাস করছিলাম যে এই ধরনের গল্প বা এই গল্পগুলো নিয়ে আসলে আমাদের সমাজে আসলে খুব একটা ভালো চোখে দেখা হয় না। হ্যাঁ, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে পড়তে পারে আজকের গল্প প্রচারের পর। এটা জেনে কি আপনি এখানে এসেছেন? জি, আমি জেনে এসেছি। সজ্ঞানে স্বেচ্ছায়? হ্যাঁ, সজ্ঞানে স্বেচ্ছায়। জন্ম জেলা? আমার জন্ম হচ্ছে কাহালু উপজেলা আর বগুড়া জেলা। সো শিফা, শুরু করেন আপনি। আমি একদম কাহালু উপজেলার একটা গ্রামের। ওখানে বিদ্যুৎ ছিল? আপনি জন্মের পর আপনি বিদ্যুৎ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, কিন্তু অনেক কম, লোডশেডিং বেশি হইতো একদম। বাবা কি করতেন? বাবা তখন নানুর সাথে বিজনেসে ইনভলভ ছিলেন। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন। আমি বড়। হ্যাঁ, আপনি সবার বড়? হ্যাঁ। ওকে, ফাইন। জি। তো একদম ছোটবেলা থেকেই একদম আমি বাবার একদম রাজকন্যা বলা চলে। একদম গ্রামের মধ্যে সব থেকে যদি সুন্দর বাচ্চা হয়ে থাকে, এটা আসলে আমি মনে হয়েছিলাম। আমাকে অন্যান্য গ্রাম থেকে দেখতে আসতো সবাই। হ্যাঁ, তখন আমার নানু আমাকে এরকম করে তালা দিয়ে রেখে দিত, দিয়ে বলতো যে না, বাচ্চা নাই, বাচ্চা নিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই জায়গা থেকে বাবা আমাকে খুবই বেশি ভালোবাসছে। তো ছোটবেলা থেকেই আমার সবসময় মনে হতো যে এখানে আমার থাকলে ভালো লাগবে না, আমাকে মানাচ্ছে না এই জিনিসটা। নিজে থেকেই মনে হতো? হ্যাঁ, নিজের থেকেই মনে হতো, এরকম একটা ব্যাপার। তো ছোটবেলা থেকে বাবা আমাকে সবসময় প্রাইভেট স্কুলে দিয়েছে। সামর্থ্য যে যতটুকু ছিল তার থেকে অধিক করার চেষ্টা করেছে আমার ক্ষেত্রে সবসময় আমার বাবা। তো এই ক্ষেত্রে আমাকে একটা বেসরকারি স্কুলে কাহালু উপজেলাতে ভর্তি করে দেয়। ক্লাস 5-এ যখন আমি একদম যে প্রি টেস্ট রেজাল্ট হয় না, তো ওইটাতে আমি এত বেশি খারাপ করছি। তো আমার যে গ্রামের আরো আমার যে চাচাতো বোনগুলা ছিল, ওরা আবার আমার সাথেই পড়াশোনা করতো, আমাকে আলাদা করে সবসময় টেক কেয়ার করছে এবং প্রাইভেট দিয়েছি। বাবার ধারণা ছিল যে আমি অনেক ভালো করব। তো সেখানে আমি আসলে আশানুরূপ রেজাল্ট করতে পারিনি। গ্রামের মানুষজন এসে আমাদের বলতেছিল যে এরকম যে এত ভালো চেহারা সুরত হইলে শুধু ভালো রেজাল্ট করা যায় না, বা ভালো জায়গায় পড়লে শুধু ভালো রেজাল্ট করা যায় না, অনেক কথা আর কি, যেগুলো তখন আমাদের
মাটির ঘরে থাকতাম তখন। হ্যাঁ, তখন ওই জানালার পাশ দিয়ে এগুলো বলতে বলতে যাচ্ছিল। তো এটা আমার বাবা আর মা শোনার পরে অনেক কষ্ট পাইছে আমার বাবা। টেস্টের রেজাল্টের পরে 22 দিন পরে হয় পিএসসি। তো আমাকে বলতেছে তোর হাতে আর 22 দিন আছে, আমি তোকে পড়াবো, দেখি হ্যাঁ তুই পারিস কিনা। রাইস মিল আছে আমার বাবার, তো আমাকে ওখানে নিয়ে যেত প্রত্যেক দিন। এই 22 দিন আমাকে এত বেশি টেক কেয়ার করেছে আমার বাবা, আর এত পড়াশোনার প্রেশার দিয়েছে আর এত পড়াশোনা করিয়েছে যে আমি সাধারণ গ্রেডে বৃত্তি পাই এবং গোল্ডেন A+ও পাই পিএসসিতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তখন শুধু মনে হতো যে মানে বাবা এত কেন করছে, এর থেকে ভালো ছিল আমি যদি একটা ভ্যানওয়ালার বাসায় জন্মগ্রহণ করতাম, ওরা পাশ করলেই খুশি হয়ে যায়। যখন 5-এ এই রেজাল্টটা ভালো করেছি তখন আমার বাবা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে বাবা দেখে যে ক্যাডেটে অ্যাডমিশন নেওয়া যায়। তো বাবা আমাকে তখন ক্যাডেট কোচিং করাবে বলে ভেবেছে আর কি। আমি তো জানি না ক্যাডেট কোন কি জিনিস বা এরকম কি। এরপরে আমাকে জাস্ট ওই গ্রাম থেকে একদম ডিরেক্ট বগুড়া জেলাতে আর কি ক্যাডেট কোচিং করানোর জন্য আমার বাবা ভাবে। এত বেশি প্রেশার, এত মানে অবস্থা খারাপ আর কি। তো ইংলিশের আর কি অত বেশি ভালো পাই নাই, আমি টিচার পাইছিলাম না, সেই জন্য আর কি আমার নলেজটা একটু খারাপ ছিল ইংলিশের দিক থেকে, যার কারণে চান্সটা হয় নাই। তখন এটা নিয়ে আর কি সবাই কথা বলা শুরু করে যে বলছিলাম আর কি যে চান্স হবে না বা এই সেই, তাহলে কেন টাকা পয়সা খরচ করে আর কি এখানে ক্যাডেটে কোচিং করানো হলো আমাকে। এরপরে 7-এ আবার যে আমি কাহালুতেই ভর্তি হইলাম। তো 7 থেকে 8-এ উঠার সময় আর একটা মানে আমি রেজাল্ট খারাপ করি, তখন আবার বাবা আমাকে আবার একটু টেক কেয়ার করে 8-এ। দেন তখন আমি গোল্ডেন A+ পাই এবং বৃত্তি পাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন 2015 সাল। হ্যাঁ, তো আমার পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমার বিয়ে আসা শুরু করে পাশ করার সঙ্গে সঙ্গে। হ্যাঁ আচ্ছা। তো আমার যখন এরকম কান পর্যন্ত আসছে যে বিয়ে, সেটা আমি বলছি যে এটা আবার কেমন কথা, এখন কিসের বিয়ে, আর এখন আমি ছোট। বাবাকে আর কি বিভিন্ন জায়গা থেকে ফোর্স করা হচ্ছিল, আর আমার বাবা আমাকে নিয়ে যেটাই বলে ওটা নিয়ে বাবার ওভার থিঙ্ক হয়। তখন আশেপাশে সবাই বলা শুরু করলো যে এত ভালো জায়গা থেকে বিয়ে আসছে, মানে এটা কিন্তু কখনো না করো না, আজকে থেকে 2 বছর পরে এই বিয়ে আর কখনো আসবে না। আমি অনেক বেশি জেদি, যদি একবার বলি যে না এটা আমি দেখবো না বা এটা আমি করবো না, এটা আমাকে আসলে সচরাচর কেউ করতে পারে না। তো তখন বাবা আমাকে এই কথা বলছিল, তোর তো যোগ্যতাও নাই যে তুই এরকম জায়গা থেকে আর কি তোর মানে বিয়ে আসবে আর তুই সেটাকে না করবি। কি ধরনের বিয়ে আসতো? ওটা আসছিল লেফটেন্যান্ট কর্নেল থেকে। লেফটেন্যান্ট কর্নেল ক্লাস 8-এর মেয়ে বিয়ে করতে চায়? হ্যাঁ, এটা আমার কাছে আর একটা অন্যরকম একটা লাগছে যে কেন। তারপর তো যাই হোক ওটাকে না করে দেওয়া হয়। এটা নিয়ে আমি 10 বছর এই বিয়েটা আমার স্টিল ছিল। 10 বছর ধরে তার পোক করে গেছে? হ্যাঁ, মানে একটা পরিচিতর মাধ্যমে ছিল তো, মানে ওই জন্য। হ্যাঁ, আমি চাই না বিয়ে করতে, আর সবাই আমার বাপকে ফোর্স দিচ্ছে যে না তোর দে, এরপরে কিন্তু আর পাবি না। হ্যাঁ, আর নাইলে দেখবি তোর মেয়ে কারোর সাথে পালাবে। আপনার বাবার অর্থনৈতিক সামর্থ্য খুব একটা স্ট্রং ছিল না। সোশিও ইকোনমিক প্রেক্ষাপটগুলো খেয়াল করবেন যে গ্রামের মধ্যে একটা চমৎকার সুন্দর মেয়ে, যার জন্মের পরেই বিভিন্ন মানুষজন তাকে দেখতে আসছে। পৃথিবীর যে কোনো সৌন্দর্য বা যে কোনো শক্তির একটা প্রোটেকশন পাওয়ার লাগে। প্রোটেকশন পাওয়ার ছাড়া সেই সৌন্দর্যকে বিভিন্ন বা সেই শক্তি, সৌন্দর্য তো একটা ডেফিনেটলি শক্তি, বিভিন্ন কনসিকোয়েন্সেস ফেস করতে হয়। তো জন্ম হয়েছে আমার একটা পরিবারে যেখানে অর্থনৈতিক ব্যাকআপ কিন্তু এরকম স্ট্রং না। সো খুব ইজিলি পরিবারের অ্যাক্সেস পাওয়া, সেটা ওই সৌন্দর্যের জন্য কখনো কখনো খুব ডিস্টার্বিং হতে পারে। আমি আসলে এই বিষয়টাকে নোটিস করতে চাচ্ছি এবং আমি খুব ভালো করে বোঝাতে পারলাম কিনা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে গল্পটা সেদিকে যেতে পারে সামনে। চলেন আগানো যাক। এরপর 8-এর পরে তো স্বাভাবিকতই আমাদের যে গ্রুপ যে সিলেক্ট করতে হয়, তো তখন আমার বাবার বরাবরই স্বপ্ন ছিল যে আমাকে ডাক্তার বানাবে। সব বাবারই বোধহয় এরকম গল্পের একটা স্বপ্ন থাকে। তো বাবার ড্রিমটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এটাই আমার ড্রিম, আর আমারও বরাবরই ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, তো আমিও ভাবলাম যে হ্যাঁ মুখস্থ বিদ্যার দিক থেকে আমি অনেক কাঁচা, তো আমি যেহেতু ম্যাথটা ভালো পারি তাহলে আমার জন্য সায়েন্সটা ঠিক আছে। হ্যাঁ, তো এর জন্য কল টল করা হয় আমাদের অনেক রিলেটিভদেরকে। তখন বলে যে ধের এখন এরকম অল্প ম্যাথ ট্যাথ পারে, এর মানে কেউ সায়েন্স পারবে, ফিজিক্স মানে তুই বুঝিস, তুই তো এগুলো বুঝবি না, আমার বাবাকে বলতেছে। তো আমি মনে করলাম যে তাহলে এই জিনিসটা আমার আসলে একসেপ্ট করা উচিত, চ্যালেঞ্জটা দেখি, যদি না পারি তাহলে তো পরবর্তীতে আরেকবার নাইলে অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো, নাহলে পড়াশোনা করবোই না। বিষয়টা এরকম হলো। আমরা যেহেতু গ্রামে থাকতাম, তো গ্রাম থেকে তখন ভাবলো যে না, গ্রাম থেকে যাতায়াত করতে করতে অসুবিধা হয়ে যাচ্ছে, এই জন্য আর কি আমাদের কাহালু থাকা উচিত। যেহেতু উপশহর। হ্যাঁ, উপশহর। হ্যাঁ, যেহেতু আমি মানে সায়েন্স নিলাম, আমার তো বাসায় এসে আর কি কোনো মানে প্রাইভেট গুলো আর কি পড়তে হবে, এই জন্য আর কি তখন আমরা চলে আসলাম শহরে। শুরু হয়ে গেল আর কি প্রাইভেট। বাবা আমাকে মানে খুব রেস্ট্রিকশনের মধ্যে রাখতো, বাইরে কখনো ঈদের দিনও যাইতে দেয় নাই আমার বাবা। মানে ওই শহর থেকে গ্রামে গেছি আমরা ঘুরতে, ওখানেই থাকছি, ওখানেই মানে ঈদটা পালন করছি, করে মনে করেন বাসায় আবার পরের দিন ব্যাক করছি বা ওই দিনে ব্যাক করছি। আমার চাচাতো বোনদেরকে দেখতাম, ফ্রেন্ডদেরকে দেখতাম ঘুরছে ফিরছে এই সেই, তো আমার তখন খুব রাগ লাগতো। আমার খালি মনে হতো যে কি রে ভাই, সবাই যাচ্ছে তাহলে আমি কেন যেতে পারবো না, এরকম। এমনও দিন গেছে আমার বাবা বলতেছে যেহেতু ঈদের দিন কোনো কাজ নেই, বই নিয়ে পড়তে বসো, কি আর করবা। বাট বাবা কি বোঝাতো যে তোমার প্রতি কেন রেস্ট্রিকশনটা করছে? মা কি বোঝাতো যে তোমার প্রতি রেস্ট্রিকশনটা কেন? বুঝাতো বলতে এইটুকু বলতো যে সবাই গেলে যাক,
কিন্তু তোমার যাওয়া যাবে না, এটা আমি কেন করছি একসময় তুমি বুঝবা। বাট আপনি কি বুঝতেন যে আপনার কেন করে বাবা এটা? না, ওই টাইমে আসলে আমি বুঝতাম না। ওই টাইমে আমার মানে রাগই লাগতো শুধু যে কেন এটা। আমাকে কোনো কাজেই বাইরে যেতে দিত না। একটা যদি ফটোকপি হয়, আমার বাবার কথা হলো যে তুমি বাসায় এসে আমাকে বলবা, আমি ফটোকপি করে নিয়ে এসে দিব। তো বাবাকে আমি খুব মানে ঘৃণা টাইপের করতাম, যে অসহ্যকর, মানে কেন আমার বাবা মানুষের মতো বাইরে কেন বিদেশ থাকে না, কেন বাবা এরকম সরকারি চাকরি করে বাইরে বাইরে কেন থাকে না, কেন বাবা বাসায় থাকে। ঝগড়া হতো বাবার সাথে? না, বাবার সাথে ঝগড়া করতে পারতাম না, মানে ভেতরে ভেতরে এরকম রাগ পোষণ হতো শুধু। হ্যাঁ, কেউ হয়তো আমাকে পছন্দ করছে, এটা হয়তো মানুষ জানছে যে আমাকে পছন্দ করছে, এটা আমার বাবার কাছে একদম ঘুরায় পেঁচায় বলা হতো যে পছন্দ করেনি, আমি প্রেম করছি। ওটা নিয়ে বাবা আমাকে শাসন করছে যে তোকে কেন পছন্দ করলো। তো মাঝে মাঝে এমনও গেছে যে আমি হয়তো বাবার শাসনের মাধ্যমে হয়তো চড়থাপ্পড় খেয়েছি, এরপরে বাবার সাথে হয়তো ডিরেক্টলি কিছু বলতে পারছিলাম না, হয়তো আমি চিঠি লিখতাম বাবাকে। হ্যাঁ, আমি আমার জীবনের প্রথম যদি কাউকে কোনো চিঠি লিখে থাকি সেটা আমার বাবাকে লিখছি, যে তুমি আমাকে বুঝালে আমি বুঝবো। তখন বাবা হয়তো বুঝতো যে বাবা ভুল করছে, যার কারণে বাবার প্রতি যে রাগ আক্রোশ সেটা কখনো থাকে নাই। আমি ডান্স করতাম স্কুল লাইফে, প্যারেডের মধ্যে সবসময় কমান্ডার ছিলাম, চটপট করে কথা বলে, এটা ওখান থেকে আসছে। মানে আমি সব কিছুতে অ্যাটেন্ড করতাম, ড্রয়িং, তারপর গজল গেয়েছি আমি, তারপর কবিতা আবৃত্তি করেছি আমি, ডান্স করেছি আমি, জারি গান করেছি আমি, উপস্থিত বক্তৃতা দিয়েছি আমি, মানে কোনো এমন কিছু নাই যেটার সার্টিফিকেট আমার বাসায় নাই, সব কিছু করতাম আমি। তো এই যে করতাম, এইটা নিয়ে আমার বাবা মাকে বলা হতো যে হ্যাঁ মেয়েকে নর্তকী বানাচ্ছ, বা মেয়ে যেগুলো করে সার্টিফিকেট দিয়ে এগুলো কি করবে, কত টাকা পায়। বাবাও একসময় এসে বলছে যে হ্যাঁ তোর এগুলো কেন করা লাগবে, করা বন্ধ করে দে, তাহলে তো আর মানুষ কথা বলতে পারে না। কিন্তু মার খুব সাপোর্ট ছিল, এই যে মানুষের এগুলো নেগেটিভ কথাবার্তা, যে হ্যাঁ যখন স্পোর্টস এগুলো ডান্স টান্স করে তখন এরকম বখাটেরা এরকম ওকে হ্যাঁ মানে আমাকে দেখে বখাটেরা আর কি আমাকে উত্ত্যক্ত করবে, এরপর আমি বখাটের সাথে প্রেম করে আমি পালাবো। হ্যাঁ, ছোটবেলা থেকে শুনছি আমি, 10 বছর শুনছি আমি যে আমি আমার বাবা মার মুখে চুনকালি মারবো, আর এটার কারণ দায়ী থাকবে আমার বাবা মার। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যে না, এমন কিছু করব না, বা এমন কোন লাইফ পার্টনার চুজ করব না যার জন্য আমার বাবা মারি যে মুখে যে চুনকালির কথাটা আসে এটা যেন না আসে। প্লাস আর একটা জিনিসও কখনো করব না যে ছেলেটার পেশাগত দিক থেকে বা ছেলেটার টাকা পয়সা আছে এই জন্য আমি আর কি ওইসব দেখে তাকে বিয়ে করছি। এগুলো আমার ছোটবেলা থেকে টার্গেট ছিল। আর এর মধ্যে মা শুধু আমাকে একটা কথা বলতো, কষ্ট পেয়ে মানুষের এগুলো যখন কথাবার্তা শুনতো তখন বলতো যে তুমি কখনো কাহালু, বগুড়া বা আমাদের জেলা উপজেলার মধ্যে কখনো বিয়ে করো না। মানে এটা হয়তো দুঃখ থেকে আমাকে বলতো। আমি কেন সায়েন্স নিচ্ছি, আমি কেন ডান্স করব, আমি কেন এই স্কুল থেকে ওই স্কুলে কেন যাচ্ছি, আমার টিচারগুলো কেন বাসায় এসে আমাকে পড়াচ্ছে, আমি কেন ব্যাচে যেয়ে পড়তে পারবো না, আমার মানে আমি কেন এই ড্রেস পরবো, আমি এটা কেন করবো, মানে সবটা সময় মানে কোশ্চেন মার্কটা যেন না আমার সাথে থাকতো এরকম। এই প্রশ্নের উত্তর কিন্তু থাকার কথা আপনার কাছে, হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের উত্তর কি ছিল না? মানে থাকবে না কেন? মা বাবা বলতো যে তুমি সবার থেকে আলাদা। আলাদা ইন হোয়াট সেন্স জানি না, এই জিনিসগুলো সহজ করে দেয়নি কেন? এটাই আমার সব থেকে মানে এই জিনিসগুলো বাবা মা হিসেবে আমি জানি না, মানে বাবা মা, আমি নিজেও তো বাবা, এই জিনিসগুলো টাফ আসলে আমাদের সোসাইটিতে। হ্যাঁ, মেয়েদের সাথে বলেন বা সন্তানের সাথে বাবা মার ইজি না, এটা একটা প্রধানতম অন্যরকম কারণ আছে, সেই কারণগুলোতে আমি নাইবা গেলাম, কিন্তু এটা ইজি করে দেওয়াটা দরকার ছিল। আপনি আপনার ক্লাসের মধ্যে সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন? ছিলাম, বাট সব থেকে সুন্দর কিনা এটা তো আমি নিজেই আর কি নিজেকে কখনো বলতে পারবো না। আচ্ছা, তো ধরেন একটা খুব সুন্দর একটা মানুষ বা সুন্দর একটা মেয়ে যখন একটা কমিউনিটিতে থাকে তখন তো সবার চোখ যায় সেদিকে। একবার এক স্কুলে গিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, মানে স্কুলের মধ্যে সব থেকে আর কি সুন্দর কে, এটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে একটা সুন্দর মানুষের দিকে সবার চোখ যায়, জি, একটা গেল মানুষ, আর একটা হচ্ছে যখন একটা সুন্দর মেয়ে হয়, সে তরুণী হয়, অবিবাহিত হয়, তখন তাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চোখ যায় তার দিকে, যা আমার ঘরে তাকে বউ করে নিয়ে আসা যায় কিনা, বা আমার পরিচিত কেউ আজ তাকে বিয়ে করে নিয়ে আসা যায় কিনা, তাকে নিয়ে মানুষের, আমরা বাঙালিরা চিন্তা করতে পছন্দ করি, এটা জানেন, এবং সে চিন্তা নিজের জন্য হোক বা অপরের জন্য হোক, যার জন্য হোক না কেন, অপরের জন্য বেশি চিন্তা করে। এক্স্যাক্টলি। সো এই বিষয়গুলা আমার আপনার গল্প শুনে মনে হচ্ছে সামহাও আপনার শৈশব বা আপনার বেড়ে ওঠা কৈশোরে এই যে সারাউন্ডিং মানুষের চিন্তা, অহেতুক চিন্তাগুলো, এগুলো কোনো না কোনোভাবে এফেক্ট তৈরি করেছে। এখন কথা হলো যে এই ব্যাপারগুলো আপনার বাবার পরিবারে আসছে কেন, যেটা আমি একটু আগে বললাম, কারণ আপনার বাবার অর্থনৈতিক ব্যাকআপ বা পাওয়ারের জায়গাটা অত শক্তিশালী ছিল না, যে কারণে ওনার মেয়েকে নিয়ে 10 জন মানুষ কথা বলছে, এই কথা বলার সাহসটা অনেকে পেয়েছে, এবং সাহসটা পেয়েছে বলেও ওনার চিন্তার জায়গাটা অনেক বড় ছিল, যে কারণে রেস্ট্রিকশন অনেক বড় ছিল, যতটুকু শুনেছি আমার কাছে এতটুকুই মনে হচ্ছে। হ্যাঁ, একদম এটাই। তারপর আমার মনে হয় যে আমার রিলেটিভ বলেন, আমার মায়ের বাবার দিক থেকে যতগুলো রিলেটিভ আছে তাদের কোনো কথা নেই আমার পিছে লাগা ছাড়া, এরকম একটা বিষয়।
টেনে সায়েন্স নিয়ে পড়লেন কোন স্কুল থেকে? স্কুল হলো কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে, সো আপনার রেজাল্ট কি ছিল? আমার রেজাল্ট ওখানে ছিল গোল্ডেন A++ বৃত্তি পেয়েছি। হ্যাঁ সায়েন্স থেকে? হ্যাঁ সায়েন্স থেকে। ক্লাস যেতেন রেগুলার? হ্যাঁ রেগুলার ক্লাস করছি। এরপরে কলেজে ভর্তি হওয়ার একটা বিষয় আছে। তো ওখান থেকে আর কি সবাই চাচ্ছিল যে আমি কাহালুতেই পড়ি। আমি যখন গ্রামে থাকতাম আমি তখন ভাবতাম যে কবে আমি কাহালুতে যাব, শহরে যাব, মানে উপশহরে যাব। এরপর আমার মনে হতো উপশহরে যখন আমি থাকছি তখন আমার মনে হতো আমি কবে জেলাতে যাব। আমি কখনোই চাইনি আমার যে দুইটা ছোট বোন আমাকে বাবা মা যেটা বুঝাতে পারেনি, তা আমি এটা কখনোই আমার বাবা মাকে দোষ দিব না। ওদের যেন গাইডটা আমি করতে পারি, ওরা যেন আমাকে দেখে শিখে। এরপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি কলেজে আমি পড়বো, যদি পড়তে হয় আমার তাহলে আমি বগুড়াতে গিয়েই পড়বো, মানে কাহালুতে পড়বো না। এবং বগুড়াতে যদি পড়ি আমি আজিজুল হক কলেজ হয় ওখানে পড়বো, আর যদি না হয় তাহলে বেসরকারি ভালো কোনো জায়গাতে পড়বো। কারণ এতদিন আমি জেনে গেছি যে আমার বাবা অর্থনৈতিক দিক থেকে আমার বাবা স্টেবল। তো আমার সবসময় মনে হচ্ছে আমার টাকা পয়সা লাগবে না, আমার ফ্রিডম লাগবে, যেন আমি কথা বলতে পারি। আমার যে নাম্বার ছিল ওই নাম্বার অনুযায়ী আজিজুল হক কলেজ আমার কি চান্স হয় নাই। তখন আমি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই বগুড়াতে। কত সালে এটা? 19 সালে আমি প্রথম নিজে মানে কাহালু থেকে বগুড়া যাতায়াত শুরু করলাম। এটার রুটটা ছিল একটাই, একটু ডেঞ্জারাস ছিল। তো আমি যখন যাতায়াত শুরু করলাম, কলেজ করার পরে আমার প্রাইভেট থাকতো, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই ছিলাম। তো ম্যাথ, ইংলিশ, তারপর বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ICT, তখন আবার বাংলা প্রাইভেট পড়তে হতো। মানে 6-7টা প্রাইভেট নিয়ে আমার রাত 10টা বেজে যায়। একদিন আমি কাহালু থেকে বগুড়াতে যাব, তো সিএনজিতে বসে আছি। আমাদের সিএনজিতে পিছনে 3 জন বসতে হয় এবং সামনে 2 জন করে বসতে হয়। তো পিছনে আমরা 3টা ফ্রেন্ড একসাথে পড়াশোনা করেছি, আমার বেস্ট ফ্রেন্ড 2টা আছে, ওই 2 জনের সাথেই যাতায়াত করতাম। তো 2 জন 2 পাশে বসেছি। তো একটা রাজনৈতিক কোন একটা ছেলে, আমি চিনি না বা কোথাকার কোন রাজনৈতিক ছেলে, ও এসে সামনে বসে এখন পিছন দিকে হয়ে আমাকে জিজ্ঞেস করছে না, আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে বলতেছে যে ওর ফোন নাম্বারটা দাও। তো আমি বলছি আপনি কে? ওনার সাথে যখন তর্কাতর্কি করতে গেলাম তখন বলতেছে তোমার নাম্বার জোগাড় করো, তো আমার 1-2 ব্যাপার। এরপরে ওনাকে মানে জাস্ট দেখছি আশেপাশে ঘুরঘুর করতে। আমার যে 2টা ফ্রেন্ড ছিল ওদের সাথে যেহেতু আমি যাতায়াত করতাম, তো একটা মানে এত বেশি ভয় লাগতো না। এরপরে কি হয়েছে, ওরা 2 জনের মধ্যে ওরা 2 জনই বগুড়াতে শিফট করলো। তখন আমি পড়ে গেলাম একা। তো আমি আমার বাবাকে ভয়ে তো বলতে পারছি না যে আমি বগুড়াতে শিফট হতে চাচ্ছি, কি বলবে বাবা, ভয়ে বলতে পারছিলাম না বাবাকে। তো এইরকম একদিন হয়েছে, রাত 10টার দিকে আমি আসছি, অনেক ভয় লাগছে এর মধ্যে বুকের মধ্যে, বাট ওই যে স্ট্রং ফেস ছিল, আমি ভাবতাম যে না, ভয় যে আছে আমার মনের মধ্যে এটা আমি আমার ফেসের মধ্যে বুঝাবো না। এরপর আমি যখন আসলাম রাত 10টার দিকে, তখন মাঝ বরাবর মানে বগুড়া থেকে কাহালু আসছি, হ্যাঁ, মাঝ বরাবর একটা জায়গাতে গিয়ে সিএনজির এই পাশে 3-4টা বাইক, এই পাশে 3-4টা বাইক, সামনে বাইক, পিছে বাইক, সিএনজিওয়ালাই হাত কাঁপছে, সিএনজি চালাতে পারছে না। এরপর আমি নামলাম, আমাদের স্ট্যান্ডে নামতে হয়, সিএনজি স্ট্যান্ড থেকে আমার বাসা আবার ওখান থেকে আবার 10 মিনিটের। তো রেগুলার আমার বাবা ওখানে এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমার বাবা যে বিজনেস করে, চাল টাল বিক্রি করার সূত্রে বা কোথাও একটা বিজনেস রিলেটেড কাজের জন্য বাবার একটু বাইরে যাওয়া লাগছে। তো তখন বাবা বলতেছে তুমি যদি না পারো তাহলে সমস্যা নেই, তুমি তোমার করিও, তোমার মাকে বলবেন ওখানে দাঁড়িয়ে থাকতে। আমার ফোন নাই তখন। ওই দিন ভাবলাম যে মাকে মনে হয় আমার বলাই উচিত ছিল, মানে এরকম ভাবছি। এরপরে আমি একটা অটো ভ্যান করে আমি বসছি, ওই রাস্তার একদম পিঠের পিছে একটা বাইক, সামনে মানে 10টা বাইক, মানে তো বুঝতে পারছেন কি একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আর যেগুলো কথাবার্তা বলতেছে যে হাত ধরে টেনে তোল, পিছনে বসাই, তুলে নিয়ে যাব, এই করব সেই করব, এই যে একটা ভয়ঙ্কর। পিঠে হাত দিচ্ছে না কিন্তু মানে মানে বোঝানোর চেষ্টা করছে যে হাত দিব। এই যে একটা বুকের মধ্যে ভয়, ভ্যানওয়ালাই মানে অটো ভ্যানওয়ালা বলে থেমে গেছে। আমি বলতেছি মামা আপনি যাচ্ছেন না কেন, মানে আমার কণ্ঠ কাঁপছে, আর বলছে আপনি যাচ্ছেন না কেন, সামনে যান। বলছে এইভাবে করলে আমি কিভাবে যাব, মানে ছেলেপেলেদের সাথে কিছু বলিনি, এমনি করতে করতে গেছি। এই যে একটা ভয়, পরের দিন থেকে আমার আর মনে হচ্ছে আমি কলেজে যদি আবার যাই, আবার এই সেম কাজটাই হবে। আজকে যদি বাবাকে তুলে নিয়ে যায়, আজকে যদি কিছু একটা হয়ে যায়, আর বাবাকে বলতে পারছি না। বাবাকে বলা মাত্র আমার বাবা বলবে তোকে ট্রান্সফার করে কাহালুতে নিয়ে আসবো। যে বাসে যে বলবো যে উত্ত্যক্ত করছে আমাকে, এটা বললে যে আমাকে চলে নিয়ে আসবে, এইটার ভয়ে আমি আর বলতে পারছি না। রিলেটিভের বাসায়ও ছিলাম, সেখানেও থাকতে পারি নাই। এরপর হুটহাট করে ওই যে বাবা আমাকে খুবই ভালোবাসতো, আমার বাবা এক সময় যুদ্ধ করছে আমার সাথে, যেটা কেন করলা, কিন্তু অন্য সময় ভাবছে যে যেহেতু করেই ফেলছে ওর সিকিউরিটির দিকটা আমার বাবার ভাবছে সবসময়। একদিন ফোন করে হুটহাট করে আমাকে বলতেছে তোমার জন্য আমি বগুড়াতে একটা বাসা আজকে অ্যাডভান্স করছি। এটা ছিল আমার লাইফের প্রথম ভালো কোনো একটা কথা শোনা আমার বাবার থেকে। হ্যাঁ, আমাকে না জানি আমার মা আর বাবা বগুড়াতে গিয়ে একটা বাসার অ্যাডভান্স করে আসছে। তখন বগুড়াতে শিফট হয়ে গেলাম। তারপরে বাসায় সব প্রাইভেট আবার নেওয়া শুরু করলাম, জিনিসটা একদম স্মুথলি আবার যাওয়া শুরু। বগুড়ার ছেলেরা মাইন্ড করো না, বাট বগুড়াতে আমার বাড়ি, তো আমি নিজেও বলি এই বখাটেপনার সাথে আমি পরিচিত। বগুড়ার ছেলেপেলেরা প্রচুর ব্রেনি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, মাশাআল্লাহ। কিন্তু এই সময়টাতে এই হয়তো বয়ঃসন্ধিকালের ব্যাপারটা ট্যাকল দেওয়ার মতো কালচারালি আমরা আসলে, আই এম সরি টু সে, আমিও দেখছি এরকম বহুত ছেলে মেয়েকে দেখছি। তো ও যখন এই সিচুয়েশনটা বলতেছিল, এভরি সিচুয়েশন হ্যাজ কজে আমি নাই বাগলাম, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের অসংখ্য মেয়েরা এরকম ভিকটিম।
অসংখ্য মেয়ের এরকম ভিকটিম, সৌন্দর্যের জন্য ভিকটিম, সৌন্দর্য ছাড়া ভিকটিম, হিজাব পরে ভিকটিম, হিজাব ছাড়া ভিকটিম, বিভিন্নভাবে ভিকটিম। জি প্লিজ। বগুড়াতে কিন্তু আমার সাথে আমার বাবা মা থাকলো না, যেহেতু আমার 2টা বোন ছোট ছিল, তখন আরো ছোট। এরপরে খোঁজাখুঁজি শুরু করার পরে আমার একটা খালামণি পাওয়া গেল, উনি ডিভোর্সি ছিলেন, তো উনি অনেক অসহায় ছিল। তারপরে আমরা বললাম যে তাহলে তুমি আমার সাথে বগুড়াতে থাকো। এরপরে থাকা শুরু করলাম আমি আর আমার খালামণি। এরপর আমি যখন কলেজ লাইফে আসলাম, কলেজ লাইফে আসার পর কোনো একটা পিকনিকে গেছিলাম, সেখানে মানে ফ্রেন্ড হিসাবেই জাস্ট ছবি তুলেছিলাম, সবাই যেরকম সেলফি টেলফি তুলে এরকম একটা ছবি ছিল। এই যে আমি একটা ছবি তুলেছি, এই ছবিটা নিয়ে আমার বাবা পর্যন্ত কেউ একটা পাঠিয়ে দিচ্ছে যে ও এরকম একটা ছেলের সাথে ছবি তুলছে। আলাদাভাবে তুলেছিলেন? হ্যাঁ। আচ্ছা। এরপরে আস্তে আস্তে কি হয়েছে, আমার সম্পর্কে জিনিসটা নিয়ে বাড়তেই থাকে, যে ওই ছেলেটার সাথেই আমার রিলেশনশিপ চলে যাচ্ছে, ওই ছেলেটার সাথে নাকি আমাকে কেউ রিক্সায় দেখছে, কেউ এখানে দেখছে আমি আইসক্রিম খাচ্ছি, মানে অহেতুক বানানা শুরু। কথাগুলো কি আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সার্কেলে হতো, নাকি চারপাশে মানে আপনাকে যারা চিনতো তারা সবাই এগুলো? মানে যারা বলতো তারা আসলে বলার মতোই না, এরকম একটা বিষয়। বিউটি ইজ সামটাইম কার্স, সৌন্দর্য কখনো কখনো অভিশাপ। আল্লাহর কাছে নামাজ পড়ে কখনো কখনো বলছে, আল্লাহ তোমাকে ছেলে বানায় দিচ্ছ না কেন? অনেকবার। সুন্দর ছেলেরাও অনেক ধরনের ইপটিজের শিকার হয়। আর একটা জিনিস মনে হতো আমার খুব, যে আমার কাছে একটা যদি গুলি থাকতো। সেটা তো আরো ডেঞ্জারাস বিষয়। জানি না, মানে এরকম একটা বিষয় যে আমার ফেসটা এটাই থাকবে, বাট লুকায়ে থাকবে জিনিসটা, আমাকে কেউ একটু উত্ত্যক্ত করলে আমি বের করে শুট করে দিই। নর্মাল লিভিং একটা খুব জরুরি, খুবই জরুরি। একটা সময় পর্যন্ত মানুষ অ্যাটেনশন চায়, ডেফিনেটলি অ্যাটেনশন চায়, কিন্তু অ্যাটেনশন দিতে 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 তার যদি প্রাইভেসিটা নষ্ট হয়ে যায়, তখন মানুষ এটাকে কার্স মনে করে, যে তখন আর কোনো লাইফ থাকে না। আমি আমার কথাই বলতে পারি যে ধরেন আল্লাহ এমন পরিস্থিতি দিয়েছে, আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে হেঁটে গেলে অসংখ্য মানুষ ভালোবাসেন, দোয়া দেন, সম্মান দেন, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। হ্যাঁ, এবং কখনো কখনো এটা ভয়ঙ্কর রকম দাঁতে দাঁত চেপে হলেও সহ্য করার মতো। অনেকে হয়তো মন খারাপ করবেন এই কথাটা শুনে, বাট ভাই, উই আর অলসো হিউম্যান বিং। আমাদের প্রত্যেকেরই নিজস্ব লাইফ আছে, প্রত্যেকেরই একদম নর্মাল লিভিং এর একটা ডিমান্ড আছে। সো ফ্যাক্ট হয়েছে ওনার ক্ষেত্রে আসলে এটা। জি, তারপর কানাঘুষা চলছিল। এরপরে বাবা একদিন মানে জিনিসটা নিয়ে এত বেশি হয়ে গেছে, আমাকে রড দিয়ে আর কি পায়ে বাড়ি দিছিল। হ্যাঁ, রড। জিনিসটা এত বেশি আমার মানে জেদে পরিণত হয়েছিল। ওই দিন আমি এই যে মারটার খেয়ে আমি জাস্ট ভাবছি যে না, রিলেশন যদি করা লাগে আমি এই ছেলের সাথেই করবো, করে চুনকালি মারবো আমার বাবার মুখে, এটা আমি ভাবতেছি। কিন্তু দিন শেষে যেটা আমার নিজের মুখে চুনকালি, এটা তো আসলে ওই টাইমে আসলে বুঝার স্বাভাবিক না। আমারও তো বয়সন্ধিকাল চলছিল, আমারও বয়স ছোট ছিল, রিলেশনশিপে গেছিলাম। সো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় ওনার সঙ্গে আপনার সম্পর্ক হয়? আচ্ছা। 2019 সালের দিকে সেকেন্ড ইয়ারে পড়ি আমি। তো ওর সাথে আমি একটা রিক্সার মধ্যে বসেছিলাম, রিক্সার হুকটা নামানো ছিল, রিক্সার মধ্যে বসেছিলাম, আর আমাদের ওই বাসার থেকে কোথাও যেন একটা যাচ্ছিলাম, আমার মনে নাই। তো যাওয়ার সময় তো রিক্সার পিছন দিয়ে আমার পিঠে কেউ একটা হাত দিছে। আমি তখন বলতেছি যে আমার পিঠে হাত দিছে, আমার পিঠে হাত দিছে, এরকম করে বলছি, চিল্লাচ্ছি আর বলছি। ওইটা ছিল আবার পূজা হচ্ছিল পাশে, পূজার মাঝখান দিয়ে চলে যেতে হচ্ছিল। আমি চিল্লাচ্ছি যে ওই ধরো নামো। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে প্রোটেকশনে আপনার বয়ফ্রেন্ড কিছুই করলো না, আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বাদ দাও। তো এই বাদ দাও শুনে আমার মনে হয়েছে যে তুই বাদ, তুই আমার লাইফে থাকার জন্য যোগ্যতাই রাখিস না। না, এটা তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা কিভাবে বাদ দিবে? আমি যদি ছেলে হইতাম আমি তো নিজেই লাফ দিয়ে ওই ছেলেকে ধরতাম। এই যে একটা পিঠে হাত, এটা আমি আসলে সারা জীবন আমার কাছে কেন জানি মনে হয় পিছন থেকে কেউ এসে মনে হয় আমাকে অ্যাটাক করবে। 2020 সালে এসে আমি অনেক বাবাকে রিকোয়েস্ট করলাম যে এবার ঈদে আমি বের হতে চাই একটু বাইরে, প্রথমবার বের হতে দিচ্ছে জীবনে। তো বের হওয়ার পরে আমার কাজিনদের সাথে বের হয়েছি। তো ভ্যানের মধ্যে এই পাশে আমরা 4 জন বসছি, ওই পাশে 4 জন বসছি। তো আমি এই পাশে বসছি রাস্তার পাশেরটাতে, ওখানে 3-4টা বাইক ক্রস করতেছে, যেহেতু ঈদের মধ্যে যে বাইক নিয়ে সবাই ঘোরাফেরা করে, আর আমরা অটো ভ্যান নিয়ে ঘোরাফেরা করছিলাম। তো পিছন দিয়ে যখন যাচ্ছিল কারোর কোনো কিছু করলো না, জাস্ট আমার পিঠের এরকম করে হাত দিয়ে আমার ওড়না টেনে অনেক দূর পর্যন্ত নিজে ফেলে দিছে। আমার যে কি মানে কি হলো আমি কাউকে বুঝাতে পারবো না, আজকেও হয়তো বুঝাতে পারবো না কিরকম হয়েছে আমার। আমি জাস্ট উঠে দাঁড়ালাম, দাঁড়ান বলতেছি যে গালিগালাজ করতেছি আর বলতেছি যে তুই থাম, তোর সাহস থাকলে তুই থাম। ওই দিন আমার প্রথম ফিল হলো যে বাবা আমাকে কেন ঈদের দিন বের হতে দেয় না। হ্যাঁ, আমিও আজকে এসে আমার রিয়েলাইজেশন এটাই যে আমাকে যেই যে আটকে রাখতো এটা বাবা ঠিক করছে। হ্যাঁ, খুবই ঠিক করছে আমার বাবা আমার জন্য, নাইলে হয়তো আজকে আমি সিনথিয়া ইসলাম শিফা এখানে থাকতে পারতাম না। বুঝতে পারছি যে কেন বলতো তুমি সবার থেকে আলাদা, কারণ ওই 6-7 জনের মধ্যেই আমাকেই কেন করতে হবে প্রত্যেকটা জায়গাতে। এরপর থেকে আমি ফিল করা শুরু করছি যে আমি আমার লাইফের সব থেকে বেশি যদি কাউকে ভালোবেসে থাকি আমার বাবাকে। এই যে বের হতে দিবে না, এটা করতে দিবে না, সেটা করতে দিবে না, এটা ক্ষেত্রে কিন্তু আমি কখনো প্রশ্ন করিনি,
খালি কারণ বাবা আমাকে বলতো যে প্রশ্ন করিস না, তুই একদিন অ্যান্সার নিজেই পাবি। তো আজকে এসে অ্যান্সার পেয়ে গেছি। 2020 সালের লাস্টের দিকে, তখন তো করোনা চলে আসছে, এইচএসসিও তো 7 দিন আগে স্থগিত হয়ে গেল না, অটো পাশের ব্যাচ আমি। তখন আমি বগুড়ার বাসা ছেড়ে দিয়ে কাহালুতে চলে আসছি। এসে আর কি বাসায় একটু একটু করে পড়াশোনা করছি। খাবার টেবিলে আমার মা হুট করে এসে বলতেছে, খাবার বাড়তে বাড়তে বলতেছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে আমার ক্যান্সার। হ্যাঁ, আমার মা বলছে। তখন আমি মাকে জাস্ট নর্মাল করার জন্য, জিনিসটা আমার খুব খারাপ হয়েছে, ওটার রিগ্রেট হ্যাঁ আমার আজীবন থাকবে আমি জানি। তো আমি বলছিলাম যে ধরো তোমার কিছু হবে না, খারাপ মানুষটা বেশি দিন বাঁচে, এটা বলছিলাম। তো এটার পর মা বলছিল যে তুই আমাকে এত বড় একটা কথা বললি, দেখবি আমার ক্যান্সার হয়ে গেছে, তখন তুই অনেক কষ্ট পাবি। হ্যাঁ, এই কথা মা বলছে। তারপর ওই দিনের পরের দিনে হয়তো মা যে আর কি টেস্ট করছে, তারপর দিন রিপোর্ট আসার দিন মার আসতে অনেক লেট হচ্ছে। রিপোর্ট নিতে গেছিল আমার মা আর নানু, তো অনেক লেট করছে। তো আমার কেন জানি হাত পা কাঁপছে ভিতরে ভিতরে। তখন আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম বাসায় বসে বসে। তো বাবা এসে বলতেছে যে আমি তোর মাকে ফোন দিতে পারছি না, আমার কেন জানি ভয় লাগছে, তুই ফোন দে তোর মাকে। মা আসলো, আসার পরে মা তো ডিরেক্ট আমাকে নিয়ে বলতেছে যে তুই একটু ওদেরকে দেখে রাখিস সেই। আমি বলছি তোমার রিপোর্ট কই দাও, দিয়ে দেখি ক্যান্সার পজিটিভ, ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, আর ওই ক্যান্সারটা এরকম ছিল 4th স্টেজ প্লাস। ওইটার প্রত্যেক দিনে বাড়তেছিল 0.02 সেন্টিমিটার করে এরকম। আপনার আম্মুর বয়স কত তখন? তখন বয়স 40-42 বছর। প্রত্যেকটা মেয়ের 2টা জিনিস অবশ্যই করে ফেলবেন, এটাকে বলে মেমোগ্রাফি। ব্রেস্ট ক্যান্সারের রেশিও কিন্তু বাংলাদেশে অনেক হাই। শুধুমাত্র মেমোগ্রাফি করলেই যে মানে ব্রেস্টের কোনো চেঞ্জেস আছে কিনা বা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা এটা বোঝা যায় তা কিন্তু না। মেমোগ্রাফির পরে আরও একটা টেস্ট আছে। বাট এই জিনিসগুলো করে ফেলাটা খুব জরুরি। আমরা আসলে সুস্থ থাকতে আমরা যে জীবনে অসুস্থ হতে পারি এই জিনিসটা মাথায় রাখি না। 30-এর পরে গিয়ে, 35-এর পরে গিয়ে, 40-এর পরে গিয়ে এগুলো মাস্ট। যারা সুস্থ আছেন তারা ব্লেসড, কিন্তু এগুলো টেস্ট করবেন 6 মাস পর, 1 বছর পরে অন্তত একবার একটু টেস্টটা করে নেন প্লিজ। হ্যাঁ, বিশেষ করে এই বয়সে যারা থাকেন তারা অনেকেই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন না। সন্তান যারা আছেন তারা একটু কেয়ারফুল হন। প্রোস্টেটের জন্য ছেলেদের তো 30-এর পর অবশ্যই টেস্ট করা উচিত, বছরে অন্তত একবার। 35-এর পরে তো 6 মাস পরে করা উচিত প্রোস্টেটের ব্যাপারটা। আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 30-এর পরে গিয়ে এই জিনিসটা অবশ্যই রেগুলার ফলো আপে রাখা উচিত। হ্যাঁ, এটা অনেক সময় বাসাতেও করা যায়, দেয়ার ইজ এ প্রসেস। যারা আমার এই ভিডিওগুলো দেখছেন ইউটিউবে একটু ঘেটে ঘুটে দেখেন, অনেক ভিডিও আছে। আমি আসলে ফিজিশিয়ান না, আমি অ্যাডভাইস দেওয়ার কেউ না, কিন্তু যেহেতু প্রসঙ্গকর্মে চলে আসলো আপনারা একটু করে রাখেন, এতে আপনাদের সুবিধা হবে। জি। তো ক্যান্সার যে কি জিনিস এটা তো আমরা সবাই জানি, যে ক্যান্সার মানে সে আর বাঁচবে না, তো এটাই স্বাভাবিক ব্যাপার। এরপরে ওই রাতেই ওই যে করোনা চলছিল, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না কোনো। পরে যাই হোক আমাদের এলাকার একটা কারের মাধ্যমে মাকে ঢাকায় শিফট করা হলো ওই রাতেই। তখন আপনি সম্পর্কে আছেন ছেলেটার সঙ্গে? ছেলেটার সাথে আমি সম্পর্কে আছি, হ্যাঁ। আমার মা 2020 সাল পর্যন্ত কোনোদিন একটা পেঁয়াজ কেটে নাই, কোনো একদিন আলু কেটে নাই, কোনো কাজকর্ম করে নাই আমাদের থেকে। সব নিজের কাজ নিজে করতে? সব মা নিজে করতো আমাদের কাজগুলা। হ্যাঁ, এমন হয়েছে স্কুল ড্রেস ধরেন আমি গোসলে করতে গেছি, আমার মা বলবে খুলে বালতিতে রেখে দে, ধুইতে হবে না। ভাতে কতটুকু পানি দিলে সেই ভাতটা আর কি ফুটবে এই জিনিসটাও আমি জানতাম না। রাইস কুকারে ভাত চাপাতে পারতাম না। তো হুটহাট করে মা চলে গেল, বাবা চলে গেল, আমরা 3 বোন জাস্ট থেকে গেলাম পুরো বাসা মিলে। তো এই যে শুরু হলো একটা টেনশন, কি খাবো, কি করব, কতদিন না খেয়ে থাকবেন। এরকম হয়তো গেছে যে 2-1 দিন না খেয়ে থাকছি, একদম না খেয়ে থাকা। সবসময় আমি গেট লাগাই দিয়ে জায়নামাজে বসে বসে কাঁদতাম, যে আল্লাহ তুমি আমার সম্পূর্ণ আয়ু আমার মাকে দাও, দিয়ে জাস্ট একটু তুমি বাঁচাই দাও, যেমনি হোক তুমি বাঁচাই দাও। এমনও হয়েছে আমি জাস্ট চিল্লাই চিল্লাই বলছি যে তুমি জাস্ট একটু বলো না, যে কানের কাছে এসে বলো যে হ্যাঁ তোর মা বাঁচবে, তাহলে আমি একটু স্বস্তিতে থাকি কয়টা দিন। 2টা বছর মা ছিল না। হ্যাঁ, মুম্বাইয়ে ট্রিটমেন্ট হয়েছে মার, বাবা মার দুইজনেই। মানে কি যে গেছে লাইফের উপর দিয়ে, প্রত্যেক দিন কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, এরকম একটা বিষয় হয়েছে। যখন অসুস্থ হয় মানুষ আর যখন দারিদ্রতায় ভোগে তখন বোঝা যায় যে রিলেটিভরা আসলে কেমন আমাদের জন্য। তখন আসলে ফিল হয়েছে যে বাবা মা ছাড়া কেউ আপন হয় না, আসলেই হয় না বাবা মা ছাড়া কেউ আপন। বাবা ভিডিও কলে আমাদেরকে দেখে কাঁদতেছে মুম্বাই থেকে। মাকে সবসময় বলতো আমার 3 মেয়েকে কখনো কাজ করাবে না, ওদের হাতের আঙ্গুলে কেটে যাবে, দাগ হয়ে যাবে, নখগুলো কত সুন্দর, এটা হয়ে যাবে। আমার বাবার কথা আর কি। তখন বাবা ওখান থেকে কাঁদতেছে আমাকে দেখে, মানে আমার অবস্থা এত খারাপ। তখন বলতেছে মা তুমি একটু মাংস কিনে এসে রান্না করো, তাই বলতেছে, না তো মরে যাবা তোমরা।
পেঁয়াজ কাটতে পারি না, কিছুই করতে পারি না। 3 বোন মিলে কি করছি কোনো হুঁশ জ্ঞান নাই, তার মধ্যে কাঁদতেছি। কতই আর হয় এগুলা। তো কিনে টেনে নিয়ে এসে রান্না টান্না করে এগুলো করতে 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 3টার দিকে রান্না শেষ হয়ে গেছে। আমি রান্নাঘর থেকে পাতিল এমনি করে নিয়ে জাস্ট ওই টেবিলে গিয়ে রাখবো, আমি পুরা মাথা আমার চক্কর দিছে। না খেয়ে থাকলে সারাদিন না খেয়ে থাকলে হয় না, প্রেশার লো হয়ে যায়। আমার তো অনেক প্রেশার লো, পুরা গা মাথা ঘুরে পাতিল সব উল্টে গেল, আমি পড়ে গেলাম। ওই রাতটা আমাদের না খেয়ে থাকা লাগছে। এক সময় এরকম অনেকবার হয়েছে যে মাকে বলছি যে আজকে এটা কেন রান্না করছো, ভাল লাগতেছে না, এটা কেন রান্না করছো, ভালো একটা কিছু রান্না করতে পারতা। এখন আমার কাছে মনে হয় আমাকে যদি একজন কেউ আপনারা যদি বলেন যে তোমাকে আগামী 1 বছর কোনো মাংস খেতে পারবে না, আমার কোনো কিছু মনেই হবে না। তো এই যে 2টা বছর আল্লাহ যে আমাকে কি পরিমাণ অভিজ্ঞতার মধ্যে ফেলছে, আর আমি মনে হয় 2 বছরে 200 বছরের বড় হয়ে গেছি। তো বুঝতে পারছি যে মেয়ে মানুষের যেটাই হোক না কেন রান্না শেখা উচিত, সে যত বড়ই হোক না কেন। হ্যাঁ, তার রান্না শেখা উচিত, নিজের জন্য হলেও রান্না শেখা উচিত। আর একটা শিখছি যে কিভাবে নিজের দুঃখ কষ্টগুলা নিজের মধ্যে রাখা লাগে। হ্যাঁ, কারণ এটা শেয়ার করে আসলে লাভ হয় না, দিন শেষে নিজের সাথে নিজেরই লড়াই করতে হয়। আরেকটা জিনিস হলো মা যে কি, এই জিনিসটা ফিল করছি। বলে না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, বা চোখের মনি কেউ কেউ বলে এই সেই, এই জিনিসটা আমি কখনো বলতে পারতাম না। এই টাইমে এসে বুঝছি যে উনি আমার লাইফে কি পরিমাণ অবদান রাখছে, বা উনি না থাকলে আমি চাই না আমি একদিনও বাঁচতে। আমি আজ পর্যন্ত যত ওয়াক্তই নামাজ পড়ি, যত রাকাতি নামাজ পড়ি না কেন, আমার কাছে একটা জিনিসই চাই, আমি যেন আমার মায়ের থেকে একদিন আগে হলেও মরে যেতে চাই। আমি চাই না আমার মায়ের মৃত্যু কোনোদিন দেখতে। মা বেঁচে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উনি অনেক সুস্থ। আর উনাকে দেখলে বুঝাই যাবে না যে উনি কখনো অসুস্থ ছিলেন। সবসময় বলতো যে তুই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়বি, হুটহাট করে। এইদিকে কিন্তু আমি ট্রাই করছি মেডিকেলে চান্স নেওয়ার জন্য। আমি বলছি হ্যাঁ কিসের ব্র্যাক, আমি জানতাম না ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে। আমি মনে করতাম ব্র্যাক একটা সংস্থা। কোনো গার্ডিয়ান ছিল না ওই সময়টাতে বাবার অ্যাবসেন্সে? না, ছিল না। মামাদের দিক থেকে? মামাও তখন ছিল ইয়াতে, মুম্বাই, মার সাথেই। একটাই মামা আমার। বাবা তো কানতেই অবস্থা খারাপ আমার বাবার। তো যাই হোক, এখানে কেউ ছিল না, আমরা 3 বোনই ছিলাম। তারপর বাবা যাদের থেকে টাকা পয়সা পেতো আমাকে বলতেছে যে তুমি একটু ওদের থেকে কালেক্ট করো, করে আমাকে পাঠাও, কারণ অনেক ব্যয়বহুল একটা বিষয়। আর আমাদের যা কিছু ছিল ওই 2টা বছরে সব শেষ। আলহামদুলিল্লাহ এখন হয়তো আবার বাবা আল্লাহ রহমতে আবার হয়তো ভালো কিছু করতেছে, কিন্তু ওই যে 2টা বছর একদম সব নিঃস্ব করে দিছে বাবাকে। তো যাই হোক, এর মধ্যে ওই যে 2 বছর বসে থাকলাম আমি, একদম স্রেফ খালি বসলাম আর খালি আল্লাহর কাছে কানলাম যে এর মধ্যে সবাই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, মেডিকেলে ভর্তি হয়ে গেছে, আমার ড্রিম আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর সবার সাকসেস দেখছিলাম, আর সেটা এসে আমাকেই কল দিয়ে শোনাচ্ছিল। সবাই কিন্তু জানতো যে আমার মা অসুস্থ। আমাকে ফোন দিয়ে বলতেছে যে আজকে ওরিয়েন্টেশন আমার, কালকে ওরিয়েন্টেশন আমার, কি শাড়ি পরলে ভালো হয়, আমাকে একটু সাজেস্ট করতো। এর মধ্যে 2021 চলে গেল, 22-এর মাঝামাঝির দিকে এসে বাবারা ব্যাক করলো মুম্বাই থেকে। মার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ তখন শেষ হয়ে গেল। এসে তখন আবার প্রেশার দেওয়া শুরু হলো যে এবার তাহলে বিয়ে শাদী শেষ করে ফেলো, আমার মেডিকেল হোক বা কোন কিছু হোক, শেষ ওটা। হ্যাঁ, কারণ 20-এ HSC, আমার 22-এর লাস্ট চলতেছে তখন, এপ্রিল মাসের দিকের ঘটনা বলছি। তো তখন এর মধ্যে আমার সাইকিয়াট্রিকও দেখানো হয়ে গেছে। এরকম হচ্ছিল যে সবসময় কাঁদতাম, একদিকে তাকায় আছি, হুটহাট করে কান্নাকাটি শুরু করে দিলাম, আর ভুলে যেতাম। এখনো যেটার একটু আছে। আপনার যে রিলেশনশিপটা ছিল ওটা কি খুব স্টেবল ছিল নাকি ঘন ঘন ঝামেলা? প্রচন্ড আনস্টেবল ছিল, ওই জন্য আমার এফেক্ট 50% বেশি হয়েছে রিলেশনশিপের জন্য। আমি ওনাকে যখন কল দিয়ে বলতাম যে আমার মা না আজকে এরকম ওটিতে নিয়ে গেছে, মার এরকম 4 ঘন্টা ধরে অপারেশন হবে, তো কি যে হবে, খুব টেনশন হচ্ছে। এরপর আরেকবার কল দিয়ে বললাম যে মার নাকি ক্যান্সার ব্রেস্টে একটা ছিল, সেটা ছড়ায় বগলে চলে গেছে, আর একটা 2টা ধরা পড়ছে। হ্যাঁ, তখন এটাও বললাম, ওই দিক থেকে রেসপন্সটা খুবই এরকম ছিল, ও আচ্ছা আমি পড়ছি। হ্যাঁ, আর আমাকে খুব হেও করতো যে তুমি কোন জায়গায় পড়াশোনা কেন করো না, কেন ভর্তি হচ্ছ না কোথাও। আর আমি বোঝানোর চেষ্টা করতাম আমার বাবা মা দেশেই নাই, আমি কোথায় ভর্তি হবো, আমি কি করবো এখন। কেয়ারিং যে ব্যাপারটা বা গার্ডিয়ানশিপের যে ব্যাপারটা, জাস্ট আমাকে নিচু করতো। কিসে পড়তো? মেডিকেলে পড়াশোনা করে উনি, মেডিকেলে পড়তেন। এই জিনিসটার জন্য ওর কাছে মনে হতো যে ও অনেক বড় কিছু করে ফেলছে, আর আমি কিছুই করতে পারছি না আমার লাইফে। মা আমাকে দেখে বলতেছে হায় হায় আমার মেয়ে তো মরেই গেছে, এখানে তো পাগল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মা আমাকে নিয়ে হসপিটাল গেল, মার রেডিয়েশন দেওয়া ছিল। তো রেডিওথেরাপি দিলে জ্বালা পোড়া হয় শরীরের মধ্যে, তো ডাক্তাররা বলে দেয় যে রেডিয়েশন দিলে অনেক জ্বালা পোড়া হবে, আপনারা একটু পেশেন্টকে দেখে দেখে রাখবেন, আর পানি খাওয়াবেন না, পানির পরিবর্তে ডাব খাওয়াতে হবে, আর কখনোই উনাকে একা রাখবেন না, কারণ সুইসাইড করে নিতে পারে।
সুইসাইডাল থট আসে, যারা রেডিয়েশন দেয়। আমার মা আমার সাথে হসপিটাল আমাকে মাই নিয়ে গেছে। আমি বললাম মা তুমি পারবা তো? বলছে না আমি নিয়ে যাবো। গেলাম ওখানে, যে আমার মার হুটহাট করে জ্বালা পড়া শুরু হয়ে গেছে বুকে বগলে। মার আর কোনো সেন্স নাই যে মা কি করছে। বোরখা টোরখা মা খুলে টুলে একদম মেঝের মধ্যে গড়াগড়ি শুরু করে দিছে। এইদিকে আমি নিজেই মেন্টালি আনস্টেবল, আমি নিজে বুঝতেছি না মায়েরম কি করছে। আমি খালি বলছি মা তোমার কি হলো, মা তোমার কি হলো। আমি মনে করতেছি মা মরে যাচ্ছে। 1 ঘন্টার মতো মাকে আর কি রিল্যাক্স করা হলো, তারপর আস্তে আস্তে মা ঠিক হয়েছে। তো এরপরে মাকে নিয়ে আবার সেই ডাক্তার দেখাইছি। দেখানোর পরে 3 মাসের মতো আমার মেডিসিন চলছে। আজিজুল হক কলেজে অনার্সে ভর্তি হয়েছিলাম ফিজিক্সে। ও আপনি শেষমেশ কোথাও চান্স না পেয়ে আজিজুল হকে ভর্তি? হ্যাঁ, আমি ভর্তি পরীক্ষা দিতে পারি নাই, 2-1টাতে দিয়েছিলাম, দেওয়ার পরে তো অসুস্থ হয়ে যাওয়ার পর দিতে পারি নাই। তো এটা নিয়েও আমার ওই এক্স বয়ফ্রেন্ড থেকে শুনতে হয়েছিল যে আজিজুল হক কলেজে পড়ে তুই কি করবি। এটা নিয়ে আমি আমার বাসায় পরিচয় দিতে পারবো না। এটা হইতে হইতে আমার একটা বিয়ের প্রেশার আসলো 2022 সালের। এই যে আমার এই মেডিসিন টেডিসিন চলার পর আমি যখন একটু সুস্থ হলাম, স্টেবল হলাম, তখন আমার বিয়ে আসছে। আবার বাসায় ডিরেক্ট চলে আসছে পাত্রপক্ষ। হ্যাঁ, পাশের রুমে আমি শুনলাম যে এরকম কোনো একটা পুলিশের কোনো একটা কর্মকর্তা বিয়ে নিয়ে চলে আসছে বাসায়। আমার বাবা বলতেছে তোমার বিয়ে করা লাগবে না, তোমার যদি পছন্দ না হয় তোমাকে কেউ জোর জবরদস্তি করবে না। রেডি হওয়ার কথা বলছি আমি, বলে আমি জাস্ট বোরখা পরে নিছি। পরে নিয়ে আমি বাসা থেকে মানে দৌড়ে পালাইছি। তখন আপনি ছেলেটাকে লাভ করতেন? হ্যাঁ, লাভ করতাম না, সেটা জাস্ট রিলেশনশিপ নাম মাত্র ছিল। আমি জানি যে ওখানে আমি কখনো বিয়ে করবো না, বিয়ে হবেও না। হ্যাঁ, কারণ এরকম ছেলেকে কেউ কখনো বিয়ে করা উচিত না আমার মনে হয়। যারা তার একটা মেয়ের সাথে রিলেশনশিপ করা অবস্থায় সে যদি বলে যে তুমি কোয়ালিফিকেশন কেন দেখবে, একটা মানুষকে যখন ভালোবাসবে, আমি আমার মনে হয় না যে তাকে তার কোয়ালিফিকেশন দেখা উচিত। অন্তত মেয়ে মানুষের কোয়ালিফিকেশন দেখবে যে তুমি আজিজুল হক কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, এই জন্য তোমার সাথে আমার বাসায় মেনে নেবে না। এটা কেমন কথা? আবার বলছে যে আমি যেহেতু ডাক্তার মানুষ, সো আমাকে কিন্তু যৌতুক হিসাবে 4 চাকা দিতে হবে। কিন্তু ওই যে বললাম না, একটা মানুষের সাথে যদি আপনি রেগুলার কথা বলেন বা থাকে, অভ্যাস হয়ে যায়, তাকে সহজে ছাড়া যায় না। তো আমি চাচ্ছিলাম যে আমি জাস্ট বগুড়াটাকে ছাড়তে চাই, তাহলে আমি ছাড়তে পারবো সবকিছু। তো যাই হোক, এরপর আমি বাসা থেকে পালালাম, এক দৌড়ে আমি বগুড়া চলে গেছি। এরপর ওরা জাস্ট বুঝলো যে না, মানে একে এভাবে আসলে হবে না। তখন আমার যে মেজো বোন ছিল, ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, এখনো বেস্ট ফ্রেন্ড। তো ওই আমাকে বললো যে আপু তুমি ভর্তি হও কোথাও, তোমার তো অনেক রেজাল্ট ভালো, এসএসসি এইচএসসির অনেক জায়গাতে আছে স্কলারশিপ পাওয়া যায় ভার্সিটিগুলাতে। আমার কিন্তু এগুলো কোনো মাথাতেই নাই, কারণ আমি বেসরকারি নিয়ে ভাববো। আমার বাবার আর্থিক অবস্থা তখন ভালো না, যেহেতু মার চিকিৎসা করাইছে, 40-50 লাখ টাকার মতো চলে গেছে। তখন আর কি সার্চ দিয়ে আমাকে বললো ড্যাফোডিলে এরকম 100% স্কলারশিপ পাবা তুমি, কারণ 2টাতে তোমার গোল্ডেন আছে, তোমার স্কলারশিপ হবে। এসএসসি ইন্টার দুটোতেই গোল্ডেন? হ্যাঁ, আমার পিএসসি থেকে ইন্টার পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন। ও ওয়াও! শুধুমাত্র এইসব ঝামেলার কারণে আপনার অ্যাডমিশন ভালোভাবে দেওয়া হয়? হ্যাঁ, আমি এত পড়ছিলাম, আমার বাবা আমাকে একদিন এসে বলতেছে তোমার এত পড়া লাগবে না, তুমি জাস্ট কোনো মতো পাশ করো, আমি তোমাকে বেসরকারি এখানে বারডেম হসপিটালে ভর্তি করে দেবো। তারপর তো যাই হোক, সাদিয়া বাবাকে বললো যে বাবা এরকম 100% স্কলারশিপ পাবে আপু, তোমার 1 পয়সাও লাগবে না, তুমি আপুকে জাস্ট মানে পারমিশন দাও ভর্তি হওয়ার জন্য। তখন আমার বাবা বলতে চাচ্ছে আমি ভেবে দেখি। বাবা 7-8 দিনের মতো ভেবে টেপে আমাকে বলতেছে যদি ভর্তি করাতেই হয় আমি খোঁজ খবর নিচ্ছি, আমি দেখি ভালো কোথায় ইউনিভার্সিটি আছে। ছোটবেলা থেকেই যেহেতু আমাকে সবসময় ভালো ভালো জায়গাতে ভর্তি করাইছে, ওই জন্য ঢাকার মধ্যে খুঁজছে যে কোনটা বেস্ট হয় আমার জন্য। সো 3টা ওরা সিলেকশন করে, আমার বাবা প্লাস একটা রিলেটিভের মাধ্যমেই সিলেকশন করায় যে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই 3টাতে আমাকে ভর্তি পরীক্ষা দেওয়া হবে, বাকি কোনটাতে আর দেওয়া হবে না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও টাফ, আমি এটা আসলে তখন এসে বুঝলাম। 10,000 জন পরীক্ষা দেয়, তো এর মধ্যে মাত্র নিচে 800-1000 জন। আলহামদুলিল্লাহ আমার সবগুলোতে চান্স হয়ে যায়। তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। হওয়ার পরে তখন যে রিলেটিভের বাসায় এখানে ছিলাম, আমার খালামুনির বাসায় ঢাকাতে, তো ওনারা বললো যে নর্থ সাউথ ইউনিভার্সিটির থেকেও যদি তুমি চাও একটু ভালো জায়গাতে ভর্তি, তো তুমি ব্র্যাকে ভর্তি হও। মা খুশি হয়ে গেছে সব থেকে বেশি। তখন মা বলতেছে তাহলে তুই ব্র্যাকে হয়ে যা, কিন্তু ব্র্যাক এত এক্সপেন্সিভ বা অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, প্লাস একদম সিএসসি নিয়ে পড়াশোনা করাবে। কম্পিউটার সায়েন্সে কিন্তু আমি যত জানি ড্যাফোডিল খুব পপুলার। হ্যাঁ পপুলার, বাট কি যে মানে ওই টাইমে ওরা যেটা ভাবছে, আমার তো এই জায়গাতে সুযোগ নাই কোনো কিছু বলার। আমি জাস্ট একটা কথা ভাবছি যে আমি বগুড়া থেকে জাস্ট বেরোচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ তখন এসে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমি যেদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হই, যে আলহামদুলিল্লাহ তুমি আমাকে বেস্ট একটা জায়গায় নিয়ে আসছো আল্লাহ। হ্যাঁ, খালি আলহামদুলিল্লাহ বলছি। আর আমি ওই যে ব্র্যাকেট যে ভর্তি হওয়ার পরে আমি সিঁড়ির মধ্যে বসে কাঁদতে কাঁদতে আমার বাবাকে ফোন দিছি দিয়ে বলতেছি যে বাবা ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি করে দিচ্ছ আমাকে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তোকে 10 বার বলছি ফোন দিয়ে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি করছো, সিএসসিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি করছো। বাবা বলছে কি এই তুই আর ফোন দিস না তো, তুই ভর্তি হ। কত সালে ভর্তি হলেন আপনি? 22-এর একদম লাস্টে। সো আপনার কোন সেমিস্টার চলছে এখন? এখন 11th। সো আর একটা সেমিস্টার বাকি? জি।
তার মানে সিএসসি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর খরচ কে দিয়েছে? সব বাপ মা? সব বাবা। ভর্তি হওয়ার পরই একটা ফ্রেন্ড সার্কেল হয় আমার, তার মধ্যে একটা ছেলে ছিল একদম ফ্রেন্ড, আমাকে ভাই মনে করতাম, ভাই ভাই বলে রাখতাম। তো ওই ছেলেটা আমাকে ব্যাড টাচ করে বিভিন্নভাবে। ক্লাসমেট? আর ক্লাসমেট, মানে আমরা 3 জন ছিলাম ক্লোজ। আমি আমার মাকে সবকিছু শেয়ার করতাম। তো এরপর থেকে মা ফ্রেন্ডলি অনেক, তো আমি মাকে বলা শুরু করলাম এটা আমার এই ফ্রেন্ড, এটা সেই ফ্রেন্ড, এরকম করে বলা শুরু করছি। দিগন্ত, হ্যাঁ, ওকে আমি সব থেকে বেশি হেট করতাম, মানে ওকে দেখলে আমার সহ্য হইতো না, সত্য কথা বলতে। তো আমি মাকে এটাও বলতাম যে ওকে দেখলে আমার সহ্য হয় না, বাট ওই ছেলেটা আমাকে পছন্দ করে। একটা উবার ড্রাইভার আমাকে ডিস্টার্ব করা শুরু করছে, আমাকে নামাই দেওয়ার পরে আমাকে টেক্সটিং করা শুরু করে হোয়াটসঅ্যাপে, আপনাকে আমার পছন্দ, আপনি কালকে আবার আসবেন কিনা, আপনাকে আবার নামাই দিব এসে, এগুলা। দিগন্তকে আমি তখন জানালাম যে দেখো, ওকে আমি সবসময় তুমি করে রাখতাম, আমি বলতাম যে দেখো আমাকে না এরকম একটা উবার ড্রাইভার ডিস্টার্ব করতেছে, পরে ও ওখানে গালিগালাজ করতেছে বা এসে ওকে থামাই দিচ্ছে। মানে আমি যেখানে যে প্রবলেমে পড়ছি, চোখ বন্ধ করে আমি শুধু দিগন্ত নাম ছাড়া কিছু দেখতেই পাচ্ছি না ঢাকায় আসার পর। যে আমাকে ক্লাসমেট? হ্যাঁ, আমি ভাবছি যে আমি আজকে এই বিপদ, চোখ বন্ধ করে ভাবছি ওকে না বললে আমার এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না, আর আসলে হচ্ছেও তাই। ওই জন্য ওর সাথে আরো ক্লোজ হওয়া শুরু করছি যে না, ওর আশেপাশ থেকে আমি সরলেই আমার কোনো একটা বিপদ হতে পারে। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু মহাখালীতে ছিল, মহাখালীতেই ভাড়া থাকতাম, আমি থাকতাম আর একটা সিনিয়র আপুর সাথে থাকতাম। ওখানে একটা টোকাই আমাকে উত্ত্যক্ত করা শুরু করে, রেগুলার যাইতে আসতে, পিছে পিছে গান গাইতে গাইতে আসতেছে। তো ওই বাসার সিকিউরিটি একটু কম ছিল, তো নিচে জাস্ট একটা তালা দিয়ে রাখতো, রাত 11টার পরে তালা দিত আর সকাল 7টার দিকে খুলে দিত। তো এর মধ্যে যে কেউ উঠে চলে যেতে পারবে। কিন্তু ওই দিনই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার মানে দেখা করতে যাবো, ওই জন্য আমি রেডি হচ্ছি সাজতে, হুট করে নক করছে দরজায়। তা আমি যে বললাম যে ভিতর থেকে বলতেছি কে, তখন আমার আপুটা নাই, আপু দেশের বাসায় গেছে, আমি পুরো বাসা মিলে একা। তখন বলতেছে যে আমি ডিশের লাইনের লোক, তাই বলতেছে। আমি বলছি যে আমাদের বাসায় তো ডিশ নাই, তাই বলতেছি। তখন বলতেছে যে না আপু, ডিশের তার তো ভিতরে আছে, ওটা খুলে নিতে আসছি। হ্যাঁ, ডিশের তার তো আসলেই ভিতরে আছে, লাইনটা ওটা মানে আসলে খুলতে আসছে। জাস্ট আমি একটু খুলে মুখটা বের করে ওদেরকে ঢুকাই, মানে ওই লোকটাকে ভিতরে ঢুকাবো, খুলেই দেখি যে 4-5 জন দাঁড়ায় ছেলেগুলা, তার মধ্যে ওই যে ছেলেটা আমাকে উত্ত্যক্ত করে রেগুলার টোকাইটা, ওই আর ওখানে যে যারা থাকতো তারা। আমি জাস্ট হাত কাঁপাকাঁপি করে জাস্ট দরজা লাগাই, পিছন দিকে এরকম করে পিট দিছি, দিয়ে আমি এমনি করে সিটকানিটা লাগাইছি। গেটের ওখানে থাকে, বলতেছে একবার গেটটা খুলো, দেখো কি করি, এই সেই, মানে বলে যাচ্ছে, মানে ওকে ভয় দেখাচ্ছে। আমি যে আমার ভিতরের রুমটা লেগে দিয়ে লক করে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলছি তুমি কোথায়, আমাকে এরকম ওই যে বখাটার একটা ছেলের কথা বলছিলাম, ওকে জানাই রাখছিলাম যে ওই বখাটা ছেলেটা বাসা চলে আসছে, বলছে আমি আসছি। ওরা সবাই মিলে 4-5 জন আসে, আসার পরে বিশাল বড় মারামারি হয়ে যায়। আমার বয়ফ্রেন্ড তো ওকে মারেটারে শেষ। এরপরে যাই হোক আমরা জিডিও করছি ওই ছেলেটার নামে, কারণ জিডি না করলে আবার সমস্যা হতে পারে। এরপরে ওখানকার কমিশনারকে জানানো হয়েছিল, মানে ওখান থেকে আমাকে ওই বাঁচালো। এরপরে আর কই যাব, আমার তখন মনে হচ্ছে যে ওকে যদি আমি ছাড়ি তাহলে আমার সারা জীবন এরকমই হবে। আমার মাও আসছে ঢাকাতে ওকে দেখতে, ওর আম্মু এসে আমাকে ঢাকায় এসে দেখছে যখন রিলেশনশিপে ছিলাম। আপনাদের দুইজনকে কি ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়া হয়েছে? ফ্যামিলিগতভাবে দুই ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হয়েছে? ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়া আছে। ওকে, একই সঙ্গে ক্লাস করেন? হ্যাঁ, একই সঙ্গে ক্লাস। আপনার ক্লাসমেট ফ্রেন্ডরা জানে যে আপনারা ম্যারিড? হ্যাঁ, আমাদের আগে এঙ্গেজমেন্ট হয়েছে 2025 সালে, সবাইকে নিয়ে যে আর কি আমরা ধুমধাম করে এঙ্গেজমেন্ট করছি আগে, এরপরে বিয়ে করেছি। এটা হলো 2025-এ। বিয়ের কথা কেন চিন্তা করলেন? আরো তো পরে করতে পারতেন। বিয়ে করার কথা এই জন্য মনে হলো, বাসা থেকে প্রেশার দিছে আবার যে বিয়ে করো। আপনার বাসায় প্রেশার ছিল? সো ওর জায়গা থেকে, ওর ফ্যামিলি থেকে কি উত্তর ছিল? ওর ফ্যামিলি থেকে শুরুর দিকে ওর আম্মুর সাথে আমার 23 সাল থেকে কথা হতো। আপনার হাজবেন্ড আসছে এখানে? হ্যাঁ, আসছে। নিতে পারবো ওকে আমি স্ক্রিনে? ইন্টারেস্টিং। এই ওনার হাজবেন্ডকে একটু উপরে পাঠাতো। ওর বাসা থেকে ওই যে ও রাজি করাইছে, ও সামহাও রাজি করিয়েছে। ও আমাকে বলছে যে তুমি চিন্তা করো না, আমি রাজি করাই ফেলবো। সালামালাইকুম ভাই, একটু বসেন স্ক্রিনে। কোনো আপত্তি আছে? আপনি ওর হাজবেন্ড তো, সো কোনো আপত্তি থাকার তো কিছু নাই। তাহলে ওর কাছে একটু চেপে বসেন প্লিজ। সো ব্রাদার, আপনার নাম? মাহসাদিক দিগন্ত। দিগন্ত। ওর তো বিয়ের বয়স ঠিক আছে, কারণ ওর বিয়ের সাথে চাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি ম্যানেজ করলেন কিভাবে? থাকে না লেগে থেকে বলতে, মানে এটা আমার একটু কিউরিওসিটি যে এই বয়সে তো সাধারণত কেবল তুমি পড়ছো, এরকম সময় তো সংসার, মানে বাবা মা তো চায় না বিয়ে দিতে। আপনি নিশ্চয়ই, আপনারও এরকম পরিকল্পনা ছিল না যে আপনি এই বয়সে বিয়ে করবেন? ছিল? হ্যাঁ, তো সামহাউ ইউ ম্যানেজ বলতে আমাদের একটু বলা যাবে, বা আপনিও বলতে পারেন চাইলে। তুমি বলো গল্পটা। অল্প কি ওর বাসা থেকে অনেক চাপাচাপি এগুলো নিয়ে হচ্ছিল। হ্যাঁ। আর এমনি ওর সোশ্যাল মিডিয়া এগুলো আসলে আপনি জানতেন ওর ছোটবেলা থেকে গল্পগুলো শেয়ার করছে আপনার সঙ্গে, যে কি ধরনের বুলিং এর শিকার হয়েছে বা এই শুধু বিষয়গুলো ওর আপনি সাথেই করেছে, আর কেউ জানে না। আচ্ছা আমার সাথে করেছে আর আমি নিজে দেখেছি। আচ্ছা। আমার নিজের ফ্রেন্ডদের মধ্যেও হ্যাঁ, বলেছি। হ্যাঁ, এগুলো আমি শুনেছি। সো আপনার কাছে এক পর্যায়ে মনে হয়েছে যে না ঠিক আছে, ওকে পেতে হলে এখনই বিয়ে করতে হবে?
অ্যান্ড আপনার ফ্যামিলিতে রাজি হয়েছে? হ্যাঁ সংসার জীবন কেমন চলছে আপনাদের, স্টুডেন্ট লাইফ সহ? একটু মেসি বাট ভালোই, ও কেমন এমনি ওয়াইফ হিসেবে কেমন? অনেক ভালো। অনেক ভালো। ওকে, গ্রেট। ও আসলে ক্যামেরা শাই এবং আমার মনে হয় যে আপনাকে নিস্তার দেওয়াটাই বেটার হবে। বাকি গল্পটা আমি ওর কাছ থেকে শুনি। থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান গো। যারা এতক্ষণ গল্প শুনে অনেক প্রত্যাশায় ছিলেন তাদের প্রত্যাশার একেবারে বালি চিটিয়ে দিয়েছে আমি, কারণ ওনার হাজব্যান্ড আছে। ওকে, সো আপনি তো চাইলে যদি ক্যারিয়ারিস্টিক জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনি তো আপনার জন্য ক্যাপ্টেনরা এসছে, আপনার জন্য অনেক বড় বড় জায়গা থেকে সম্বন্ধ এসছে। ওয়াই ক্লাসমেট? যেগুলো আমার আসছে এতদিন বিয়েতে, ওগুলো আসছে শুধুমাত্র মানে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যেগুলো আসছে ওগুলো আসছে আমি ব্র্যাক ইউনিভার্সিটি পড়ি দেখে আসছে। আচ্ছা, হ্যাঁ, আর এর আগে যেটা আসছে সেটা আমি সুন্দর দেখে আসছে। আমার কাছে মনে হয়েছে যে তাকেই বিয়ে করবো যার সাথে আসলে আমি ফিল করব কানেক্টেড। হ্যাঁ, আরেকটা সব থেকে বড় বিষয় যেটা আমার, এই যে আমি সারা জীবন অনেক বেশি ইফটিজিং এর শিকার হয়েছি, ব্যাড টাচ এই সেই। তো আমি চাইছি যে এমন একটা মানুষকে বিয়ে করবো যে রিয়েল লাইফ হিরো হবে আমার লাইফে। লাইক হি উইল অ্যাক্ট অ্যাজ এ সেফগার্ড। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে সেটা আমি ওর মাধ্যমে পেয়ে গেছি। বিউটিফুল। আপনারা হ্যাপি হন, অনেক অনেক বেশি পরিমাণে জীবনটা সুন্দর হোক, এই দোয়াটাই করব। কিন্তু গল্পটা কেন বললেন? গল্পটা বলার কারণ একটাই, যে তুমি কখনোই তোমার ড্রিমের সাথে স্যাক্রিফাইস করো না। আর একটা জিনিস হলো যে বাবা মার আরো একটু সন্তানের প্রতি ফ্রেন্ডলি আচরণ করা উচিত। হ্যাঁ, মানে বুঝাই বলা উচিত সবকিছু, কারণ দিন শেষে ওরা তো বাচ্চা। হ্যাঁ, ওরা কিন্তু আপনাদের কথা শুনবে যদি বুঝাই বলা যায়। কিন্তু অবশ্যই মেয়ে বাচ্চা হলে তাকে অবশ্যই রেস্ট্রিকশনের মধ্যেই রাখা উচিত। আর আমার বাবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাইফ জুড়ে আমি জাস্ট একটা মানুষকেই খুঁজছি বাবার পরে, যে কিনা আমাকে অনেক বেশি সাপোর্ট দিবে। তো সেই মানুষটা আসলে আমি পেয়ে গেছি, সেটাও আসলে বলার জন্য। আর আমার বোন আছে যে আজকে বসে আছে, সাদিয়া। আরেকজন আছে শিমু, ওকেও বলবো ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। মাকে এটাই বলবো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহ তোমাকে আরো অনেক জীবন বাঁচায় রাখুক, আমার থেকেও একদিন হলেও বেশি বাঁচায় রাখুক এবং সুস্থ রাখুক। ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করেন? ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি ওই অত্র এলাকার মধ্যে একজন পাওয়ারফুল এবং স্টেবল মেয়ে হতে চাই। এটাই, সেটা যে কোনো মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক না কেন, ইনশাআল্লাহ। হোক সেটা সিএসসি পড়ার পর ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে হোক, বা বিজনেস করে একটা বিজনেস ওমেন হওয়ার মাধ্যমে হোক, আমি সবকিছুতেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের গল্প থেকে আপনি অনেক কিছুই নিতে পারেন। এসা ফিজিক্যাল ওয়ার, এস আ মাইন্ড ওয়ার, এবং একই সাথে গিভ আপ না করার একটা অসম্ভব রকমের স্ট্রং একটা গল্প। আমি যদি ভুল না বলে থাকি, ওনার বয়স 25 ইয়ার্স, এবং এই 25 বছরের জীবনে উনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেটা একটা হরিবল এক্সপিরিয়েন্স, বাট এই এক্সপিরিয়েন্সটা তার জীবনে কাজে লাগবে এবং ডেফিনেটলি এটার রেজাল্টও তিনি একসময় জীবনে পাবেন। যেই জীবন অনেক বেশি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, সেই জীবন অনেক বেশি অ্যাচিভ করতে পারে। তো আমরা পজিটিভ হতে ভাববো যে একসময় উনি অ্যাচিভ করবেন। বাট এখানে সোসাইটির স্টেক হোল্ডার, আমরা তো প্রত্যেকেই এক একজনের স্টেক হোল্ডার। সেই স্টেক হোল্ডার জায়গা থেকে আমার রোলটা কি হতে পারে? আমি আমার কন্যা সন্তানের প্রতি এক্সট্রা যেন দায়িত্ববান হই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার ঘরে যে ছেলে সন্তানটা আছে সে যেন কোনো কন্যা সন্তানের জন্যে, একই সাথে কন্যা সন্তানের পরিবারের জন্যে, সোসাইটির জন্যে কখনো বিব্রতকর অবস্থা তৈরি না করে। সুতরাং আপনার ছেলে সন্তানকে আপনি খুব ভালো করে খেয়াল রাখেন, খুব ভালো করে খেয়াল রাখেন। এবং ওই যে বারবার যে বখাটেদের কথা আসছিল, সেই বখাটেদের সাথে আপনার সন্তান মেশে কিনা, সেই বখাটের মধ্যে আপনার সন্তান কোনো না কোনোভাবে আপনার অগোচরে যাচ্ছে কিনা, এবং দিন শেষে আপনি একজন বখাটের পিতা হিসেবে পরিচিতি পাচ্ছেন কিনা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে শিফা হয়তো শেষ পর্যন্ত এসে গল্প বলতে পেরেছে, এরকম অনেক শিফা আছেন সোসাইটিতে। ওই একটা ঘটনার পরে হয়তো তার ক্যারিয়ার স্টপ হয়ে যায়, হয়তো তার বিয়ে শাদী হয়ে যায়, হয়তো সে আর কখনোই পরিবারের গণ্ডি ছেড়ে, নিজের গ্রামের গণ্ডি ছেড়ে কখনো আলোর মুখ দেখে না। ঠিক আছে? তো আমরা অবশ্যই বলবো যে আপনার সন্তানকে সামলান যদি সে বেপরোয়া হয়। এবং এই ছোট 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 ছোট, আসলে এগুলো ছোট না, এগুলো একটা মানুষের জীবনকে একসময় দুর্বিষহ করে তুলতে পারে। এবং একই সাথে যারা শিফা আছেন আমাদের সোসাইটিতে, তাদেরকেও বলতে চাই, নেভার গিভ আপ। অন্যায়ের কাছে মাথা নত করেন না। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে চেহারা দিয়েছে, যে হাত পা দিয়েছে, যা দিয়েছে, সেটার পেছনে তার পরিকল্পনা আছে। আপনাকে ফ্রি উইল দিয়েছে দৌড়ানোর জন্যে। আপনি কখনো আপনার জায়গা থেকে নেভার স্টপ রানিং। সো এটা একটা অসাধারণ গল্প, এবং সেই গল্পের একটা অধ্যায় শেষ হলো। আমরা চাই শিফা অনেক দূর যাবে একদিন, এবং শিফার আরেকটা অধ্যায় হবে আরও বেশি গৌরবোজ্জ্বল।
সেই প্রত্যাশা শেষ করছি। অনেক ভালো থাকবেন, ইনশাআল্লাহ, আসসালামু দেখা হবে আলাইকুম। আমাদের বগুড়ার মেয়ে। আসসালামু আলাইকুম।